প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরা এখনো পর্যন্ত প্রায় 12টি ক্লাস করেছি এবং 12টি ক্লাসের মধ্যে আমরা ব্যাকরণের 3টি অধ্যায় প্রায় শেষ করে ফেলেছি। সামান্য একটু অংশ বাকি আছে, যে বিষয়টা সেটা উপসর্গ। সেটাই আমাদের আজকের পাঠ্য বিষয়। আমরা উপসর্গ কি বা উপসর্গ কাকে বলে বা উপসর্গের কি বৈশিষ্ট্য বা উপসর্গের প্রকারভেদ যেগুলি আছে সেগুলি নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব। তার আগে একটি বিষয়, যে বিগত ক্লাসে থেকে একটি ছাত্র আমাদের খুব ভালো প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, স্যার বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য কি? আমরা ক্লাসের মধ্যে বলেছিলাম যে বিভক্তি এবং অনুসর্গ দুটোই শব্দের শেষে বসে, অর্থাৎ একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি আছে? খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ। প্রশ্নের আলোচনা নিয়ে আমি প্রশ্নটা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর উপসর্গ প্রসঙ্গে আমরা আসবো। আমরা প্রথমে বলেছিলাম বিভক্তি বা অনুসর্গ। বিভক্তি মূলত শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে বসার উপযোগী করে, অর্থাৎ শব্দকে পদে পরিণত করে। আর অনুসর্গগুলি মূলত একটি পৃথক শব্দ। অনুসর্গগুলি মূলত একটি পৃথক শব্দ যেগুলো শব্দের শেষে বসে, কিন্তু বিভক্তিগুলি এক একটি শব্দ খণ্ড বা শব্দাংশ যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। শব্দের সঙ্গে বসে শব্দকে পরিণত করে, মূলত এটি একটি শব্দখণ্ড বা শব্দাংশ যাকে আমরা বিভক্তি বলছি। আর অনুসর্গ হলো একটি পৃথক শব্দ যেটা অবশ্যই আগের শব্দের সঙ্গে সম্পর্ক আছে। যদি আগের শব্দের সঙ্গে সম্পর্ক না থাকে সেক্ষেত্রে এই অনুসর্গগুলির কোনো গুরুত্ব থাকবে না, সেটা আমরা আগের ক্লাসেই বলেছিলাম। তাহলে এদের মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে, বিভক্তি হচ্ছে মূলত একটি শব্দখণ্ড বা শব্দাংশ যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের অর্থকে পরিণত করে বা পরিবর্তিত করে এবং পরবর্তী সব পদগুলির সাথে সম্পর্ক স্থাপন করে। আর অনুসর্গ কি বললাম, এগুলি হচ্ছে পৃথক শব্দ যেগুলি মূলত বিভক্তিযুক্ত পদের পর বা পদের সাথে পরে বসে পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই প্রশ্নটি আগের ক্লাস থেকে করা হয়েছে। এবার আমরা আসব উপসর্গ প্রসঙ্গে, যেটা আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ অংশ। এই উপসর্গ কি বলতে গেলে, এই উপসর্গ শব্দটি যদি আমরা ব্যাখ্যা করি, উপ অর্থাৎ আগে। উপসর্গ কথাটির আক্ষরিক অর্থ হলো উপসৃষ্ট। এই উপসৃষ্ট কি, এর কাজ কি? এর কাজ হলো মূলত নতুন শব্দ গঠন করা। উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। আমরা আজকে যে উপসর্গগুলি নিয়ে আলোচনা করব, যে প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করব, সেই প্রকারভেদের অন্তর্গত বিভিন্ন আমরা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করার চেষ্টা করব। তখন এই বিষয়গুলি বুঝতে পারবো যে উপসর্গগুলির মূলত কাজই হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা এবং শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করা। উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ নেই বা এগুলি সাধারণত বাক্যে স্বাধীনভাবে প্রয়োগ লক্ষ্য করা যায় না। যেহেতু এগুলি নিজস্ব কোনো অর্থ নেই, তাই এগুলি বাক্যে পদ হিসাবে কখনোই বসে না। মনে রাখতে হবে, উপসর্গ সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে উপসর্গগুলি সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে বসে, অর্থাৎ আগে বসে। আমি যদি একটি উদাহরণ সহযোগে বিষয়টি ব্যাখ্যা করি, যেমন আমরা একটি শব্দ তাপ, আমরা তাপ শব্দটির অর্থ প্রত্যেকেই জানি, যে তাপ শব্দের অর্থ সাধারণত হলো উষ্ণতা বা উত্তাপ বোঝায়। উষ্ণতা বা উত্তাপ বোঝায় তাপ শব্দ বলতে। এবার এই তাপ শব্দের আমরা আগে যদি একটি উপসর্গ যোগ করি প্র, বা আরেকটি অনুসর্গ অনু, এই উপসর্গগুলি যোগ করি, তাহলে এই তাপ শব্দের কি অর্থ দাঁড়াচ্ছে? প্রযুক্ত হয়ে প্রতাপ। প্রতাপ মানে আমরা প্রত্যেকেই জানি পরাক্রম বা বীরত্ব বোঝায়। আবার তাপ শব্দের আগে যদি আমরা অনু উপসর্গটি যোগ করি, তাহলে অনুতাপ শব্দের যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে অনুশোচনা বা আফসোস। অর্থাৎ এই যে তাপ শব্দটির যে মূল অর্থ, তার সঙ্গে কিন্তু সম্পূর্ণরূপে এই উপসর্গগুলি যুক্ত হয়ে অর্থের পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ নতুন শব্দ গঠিত হচ্ছে, যেগুলি মূলত আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। আবার আমরা যদি একটু দেখি যে এই প্র বা অনু এই শব্দগুলি কিন্তু বা এই উপসর্গগুলি কিন্তু কোনো স্বাধীন অর্থ নেই। আবার এই উপসর্গগুলি কিন্তু আমরা বাক্যে প্রয়োগও করতে পারবো না। তাই বিভিন্ন ভাষাবিদগণ যে সংজ্ঞা
বিভিন্ন ভাষাবিদগণ বা ভাষাচার্যগণ এইরূপ অব্যয়সূচক বা শব্দাংশের নাম দিয়েছেন উপসর্গ। যেমন হার একটি শব্দ, আমরা প্রত্যেকেই জানি হার একটি শব্দ, যার বিপরীত শব্দ হচ্ছে জিত। এই হার শব্দের আগে যদি আমরা কতগুলি উপসর্গ যোগ করি, তাহলে দেখব যে কিভাবে এর অর্থগুলো পরিবর্তিত হচ্ছে বা নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে। যদি আমরা হারের আগে যে উপসর্গটি আছে সেইটি যদি যোগ করি, তাহলে দেখব যে উপহার দাঁড়ায়। যদি আমরা উপসর্গ যোগ করি তাহলে আহার হবে। যদি উপসর্গ যোগ করি তাহলে প্রহার হবে। এবং যদি উপসর্গ যোগ করি তাহলে শব্দটি গিয়ে দাঁড়াচ্ছে বিহার। অর্থাৎ এইরকমভাবে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে এবং বাংলার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, যেটা আমরা আগেই বলেছি। তাহলে এই যে আমরা আলোচনা করলাম উপসর্গগুলি কিভাবে নতুন শব্দ গঠন করছে বা উপসর্গের যে এখনো পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, তার ভিত্তিতে যদি উপসর্গ কাকে বলে এটা যদি বলতে হয়, তাহলে আমরা ঠিক এরকমভাবে বলবো যে কতগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে, কতগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। কতগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে, এগুলোকেই উপসর্গ বলে। আমি আবার বলছি, কতগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে, এগুলোকেই উপসর্গ বলা হয়। প্রয়োজন বলে তোমরা এগুলো লিখে রাখবে সংজ্ঞাগুলো, যাতে পরবর্তী সময় তোমাদের এগুলি কাজে আসে। আমি যে সংজ্ঞাটি বললাম, তাহলে দেখলাম যে এগুলো হচ্ছে অব্যয় বা শব্দ, মূলত শব্দখণ্ড যেগুলো নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হচ্ছে এবং নতুন শব্দ গঠন করছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটি মূল শব্দ তার অর্থের পরিবর্তন ঘটাচ্ছে, তাকে আমরা বলছি অব্যয়, উপসর্গ। এরপর আমরা দেখে নেব যে বাংলা ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি উপসর্গ বলতে কি বলেছেন। আমরা তার সংজ্ঞাটিকে একটু দেখে নিই। যে সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে। ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সংকোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়, এরূপ শব্দকে উপসর্গ বলে। ভাষাচার্যবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার সংজ্ঞায় কি বললেন? তিনি বললেন যে সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে। সংস্কৃত শব্দ ভাণ্ডারে কতগুলো অব্যয় শব্দ আছে যেগুলো মূলত ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার যে গতি, সেই গতির নির্দেশ করছে, তার সঙ্গে সঙ্গে তার অর্থের প্রসারণ ঘটাচ্ছে, আবার সংকোচন ঘটাচ্ছে এবং আবার অনেক সময় অন্য অর্থ নিয়ে আসছে। এই জাতীয় শব্দগুলিকে তিনি উপসর্গ বলেছেন। তোমরা অবশ্যই এটা নোট করবে যে ভাষাচার্যবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উপসর্গ বলতে কি বলেছেন। তোমরা প্রয়োজন পড়লে লিখে নাও। আমি আবার ধীরে ধীরে বলছি যে সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, সংস্কৃতে কতগুলি অব্যয় শব্দ আছে, এগুলি ধাতুর পূর্বে বসে, এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে, ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সংকোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়, এরূপ শব্দকেই উপসর্গ বলে। এরূপ শব্দকেই উপসর্গ বলে। তাহলে আমরা দেখলাম যে ভাষাচার্যবিদ যে সংজ্ঞা দিয়েছেন উপসর্গ বলতে যে কি বুঝিয়েছেন, সেখানে আমরা দেখলাম যে তিনিও বলেছেন যে সংস্কৃত ভাষায় কতগুলি শব্দ আছে যেগুলি মূলত ধাতুর পূর্বে বা শব্দের পূর্বে বসে এবং শব্দের অর্থকে কখনো কখনো প্রসারিত করছে, কখনো সংকোচন করছে, আবার কখনো সম্পূর্ণ রূপে এর অর্থকে পরিবর্তিত করছে। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে উপসর্গ অপর কি নামে পরিচিত। উপসর্গ অপর কি নামে পরিচিত? তখন লিখতে হবে উপসর্গের অপর নাম হলো আদ্য প্রত্যয়। উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। আমরা এখনো পর্যন্ত উপসর্গ নিয়ে যা আলোচনা করলাম তার ভিত্তিতে যদি উপসর্গের কতগুলি বৈশিষ্ট্য বলতে হয়, যদি বলা হয় যে উপসর্গের দুটি বৈশিষ্ট্য লিখে, অনেক সময় পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা কি লিখব?
বা অনেক সময় অনুসর্গ বা অনুসর্গের সঙ্গে উপসর্গের পার্থক্য লিখতে দেওয়া হয়, 2 নম্বর থাকে বা 3 নম্বর থাকে। তখন আমরা কি লিখব, কিভাবে লিখলে আমরা বেশি নম্বর পাবো? তখন কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত কার্যকর হয়ে দাঁড়ায়। উপসর্গের যে বৈশিষ্ট্য সেগুলো মূলত উপসর্গের এবং অনুসর্গের যে আমরা বৈশিষ্ট্যগুলো বলেছি, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলেই দেখবে যে এদের মধ্যে পার্থক্যগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাই উপসর্গের বৈশিষ্ট্য বলতে আমরা যা বুঝি, এখনো পর্যন্ত যা আমরা আলোচনা করলাম, তার ভিত্তিতে আমরা এটুকু বলতে পারি যে উপসর্গ মূলত শব্দের বিপরীত শব্দ তৈরি করে, শব্দের বিপরীত শব্দ তৈরি করে, আবার কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তি বোঝায়, আবার কখনো কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তি বোঝায়, আবার কখনো শব্দের অর্থকে সংকুচিত করে। একটা উপসর্গ অনেকগুলি তাৎপর্য বোঝায়। অবশ্যই আমরা বুঝলাম যে একটা মাত্র উপসর্গ কিন্তু অনেকগুলি তাৎপর্য বোঝায়। যখন আমরা উপসর্গগুলির সঙ্গে শব্দগুলি যোগ করব এবং দেখব নতুন নতুন শব্দ আসছে এবং সেই শব্দগুলি যে অর্থগুলি প্রকাশ করছে সেগুলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন অর্থের তাৎপর্য কিন্তু আছে। সেই বৈশিষ্ট্যগুলোই আমরা এখনো পর্যন্ত দেখলাম। মূলত এইগুলি শব্দের বা ধাতুর আগে বসে এবং শব্দের মূল শব্দের যে অর্থ তার বিপরীত অর্থেও কিন্তু প্রয়োগ হয় এবং তার সঙ্গে সঙ্গে শব্দের অর্থের প্রসারণও হচ্ছে বা কখনো কখনো সংকুচিত হচ্ছে বা কখনো কখনো শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হচ্ছে। এইগুলি হচ্ছে মূল বৈশিষ্ট্য এবং শব্দের অর্থের যে তাৎপর্য সেগুলো কিন্তু খুব লক্ষণীয় বিষয় উপসর্গের ক্ষেত্রে। তাহলে আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম যে প্রশ্নগুলি, সেটা হচ্ছে উপসর্গ বলতে আমরা কি বুঝি, তারপর আমরা উপসর্গের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি এবং তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট ভাষাচার্যবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি উপসর্গ বলতে কি বুঝিয়েছেন সেটি নিয়ে আলোচনা করলাম। তারপর আমরা দেখলাম উপসর্গের অপর নাম কি এবং উপসর্গের কি প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা পাই, সেটুকু আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম। এবার আমাদের পরবর্তী যে অংশটা আছে, যেটা আমাদের মূলত পড়তে হবে, যেটা প্রয়োগমূলক দিক, যে উপসর্গ কি, কাকে বলে, বৈশিষ্ট্য, আমরা তো এগুলো প্রত্যেকেই কম বেশি বই পড়লেই জানবো, কিন্তু এর যে প্রয়োগমূলক দিক, যেটা মূলত আমাদেরকে বারবার অনুশীলন করতে হবে, সেই প্রসঙ্গে এবার আমরা আসবো। তাই এই উপসর্গের প্রয়োগমূলক দিকটি দেখার আগে আমাদেরকে জানতে হবে উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে উপসর্গগুলিকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক যেরকম ভাবে আমরা অনুসর্গকে ভাগ করেছি, দেখছি উপসর্গকেও কিন্তু 3 ভাগেই ভাগ করা যায়। কি কি? যে সংস্কৃত থেকে বা সংস্কৃত ভাষা থেকে গৃহীত উপসর্গ, তারপর দ্বিতীয় যে ভাগ সেটি হচ্ছে বাংলা উপসর্গ এবং তৃতীয় যে ভাগ সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। এবার আমরা দেখে নেব সংস্কৃত ভাষা থেকে যে সংস্কৃত উপসর্গগুলি গৃহীত হয়েছে বাংলা শব্দভাণ্ডারে সেগুলি কি কি। আমরা যখনই সংস্কৃত উপসর্গ নিয়ে আলোচনা করব, আমরা জানি যে সংস্কৃত ভাষায় কতগুলি উপসর্গ আছে যেগুলি সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এরকম উপসর্গের সংখ্যা হচ্ছে প্রায় 20টি। সেগুলিকে মূলত তৎসম উপসর্গ বলা হয়। এই 20টি উপসর্গ কি কি? যথা অ, অজ, অনা, আ, আর, আন, আব, কু, নি, না, স, ভর, পাতি, রাম, গণ্ড, হা ইত্যাদি হলো বাংলা উপসর্গ। আমি একটু ভুল বললাম, আমি মূলত বাংলা উপসর্গগুলি বলে ফেলেছি। আমি আবার বলছি যে সংস্কৃত উপসর্গ কোনগুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। মূলত যে মানে ভুল হলো এই কারণে যে আমাদের যে পাঠ্য বইটি আছে ষষ্ঠ শ্রেণীর, সেখানে প্রথমে বাংলা উপসর্গগুলি দেওয়া আছে এবং আমি সেগুলি সংস্কৃত উপসর্গ ভেবেই বলে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। সংস্কৃত যে উপসর্গগুলি সেগুলি হচ্ছে মূলত 20টি। এগুলি হচ্ছে প্র, পরা, অপ, সম, নি, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই 20টি উপসর্গ হচ্ছে সংস্কৃত উপসর্গ, যেগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। এবার আমরা দেখব এই শব্দগুলির সঙ্গে যদি এই উপসর্গগুলির সঙ্গে কিছু শব্দ যোগ করা হয়, যেমন প্র উপসর্গের সঙ্গে যদি কৃষ্ট যোগ করা হয় বা জ্ঞা যোগ করা হয় বা সংসা যোগ করা হয় বা গতি যোগ করা হয়, তাহলে দেখব যে শব্দের উৎকর্ষ ঘটছে। যেমন প্রকৃষ্ট, প্রজ্ঞা, প্রশংসা, প্রগতি, এরকম শব্দের উৎকর্ষ ঘটছে, অর্থাৎ অর্থের ভাবটা এক্ষেত্রে আরো বেশি ব্যাপ্ত বোঝাচ্ছে বা বড় হচ্ছে।
সেই রকম আমরা প্রত্যেকটা উপসর্গের সঙ্গে যদি আমরা শব্দ যোগ করি তাহলে আমরা নানান শব্দ পাই, যেমন পরা উপসর্গের সঙ্গে পরাজয়, পরাভব, পরাহত, অপর সঙ্গে অপমান যোগ করলে অপমান, অপকৃষ্ট, অপলাপ, এরকম আমরা বিভিন্ন শব্দ কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলি মূলত অর্থের ভাবের ক্ষেত্রে কখনো কখনো দেখব বৈপরীত্য দেখব, কখনো আতিশয্য দেখব, আবার কখনো কখনো উৎকর্ষ দেখব। আবার কখনো নিন্দা অর্থেও প্রয়োগ করা হয়, যেমন নি উপসর্গের সঙ্গে কৃষ্ট যোগ করে নিকৃষ্ট, গ্রহ যোগ করে নিগ্রহ, পাত যোগ করে নিপাত, কৃত যোগ করে নিকৃত, অর্থাৎ এগুলি কিন্তু মূলত নিন্দা বোঝাচ্ছে বা অর্থের ভাবটা মূলত নিন্দা বোঝায়। আবার কখনো অভিমুখী বোঝাচ্ছে বা পশ্চাৎ বোঝাচ্ছে, যেমন অনু উপসর্গের সঙ্গে স্মরণ যোগ করে অনুসরণ, যেটি অনুকরণ, অনুশীলন, অনুতাপ, যেগুলি পশ্চাৎ অর্থাৎ আগে করেছে সেগুলি থেকে লক্ষ্য করা হয়। আবার কখনো অভিমুখী হচ্ছে, যেমন অনুকূল, অনুমতি, এগুলি মূলত অভিমুখ বোঝায়। অর্থাৎ এই যে সংস্কৃতে আমরা 20টি উপসর্গ দেখলাম, এগুলির সঙ্গে মূলত নানান শব্দ যোগ হয়েছে এবং সেই শব্দগুলি যুক্ত হয়ে সব বাংলার শব্দভাণ্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। এরপর আমরা দ্বিতীয় যে ভাগটি দেখব সেখানে আমরা মূলত বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব কতগুলো বাংলা উপসর্গ আছে, এগুলি মূলত তদ্ভব শব্দ গঠন করেছে, যেগুলির সঙ্গে মূলত সংস্কৃত শব্দের হয়তো মনে হবে একই রকম, কিন্তু এগুলি তদ্ভব শব্দ বা দেশি শব্দ। এই রকম দেশি শব্দ গঠন করেছে যে সমস্ত উপসর্গগুলি, সেগুলি হচ্ছে অ, অজ, অনা, আ, আর, আন, আব, কু, নি, সা, স, না, ভর, পাতি, রাম, গণ্ড, হা ইত্যাদি হলো বাংলা উপসর্গের উদাহরণ, যেগুলো মূলত আমি আগে ভুলবশত যেটা তোমাদেরকে বলে ফেলেছিলাম সংস্কৃতের ক্ষেত্রে, সেগুলি সবই হচ্ছে বাংলা উপসর্গ। এবং এই বাংলা উপসর্গগুলির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলি মূলত তদ্ভব শব্দ বা দেশীয় শব্দ গঠন করে। আমরা দুটো উপসর্গ দেখেছি, যেটা হচ্ছে নি এবং আ। যদি আমরা লক্ষ্য করি এই দুটো উপসর্গ কিন্তু বাংলা উপসর্গের ক্ষেত্রেও আছে এবং সংস্কৃত উপসর্গেও এই দুটি উপসর্গ কিন্তু বর্তমান। এক্ষেত্রে মনে রাখতে হবে এই নি বা উপসর্গ দিয়ে যে শব্দগুলো তৈরি হয়েছে যেগুলো মূলত তৎসম শব্দ বা যেগুলো পুরনো শব্দ, সেগুলি সবই হচ্ছে সংস্কৃত উপসর্গ থেকে তৈরি, এবং যেগুলো মূলত তদ্ভব বা দেশীয় শব্দ সেগুলো হচ্ছে এই উপসর্গগুলি যোগে বাংলা উপসর্গ। এবার আমরা দেখব যে বিদেশি উপসর্গগুলি আছে সেগুলি কি কি। এই বিদেশি উপসর্গগুলি মূলত 3টি ভাষা থেকে গ্রহণ করা হয়েছে, সেগুলি হচ্ছে ফার্সি ভাষা থেকে এবং আরবি ভাষা থেকে এবং ইংরেজি ভাষার যে উপসর্গগুলি আছে সেগুলি থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে ফার্সি ভাষা থেকে কোন কোন উপসর্গগুলি গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে খোস, কার, দর, না, ফি, ব, বে, বদ, নিম, হর, এগুলি সবই হচ্ছে ফার্সি উপসর্গ এবং যেগুলো বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে। এরপর আমরা দেখব আরবি উপসর্গ কোনগুলি, যেগুলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে। সেগুলি হচ্ছে আম, খাস, গড়, লা, এগুলি হচ্ছে মূলত আরবি উপসর্গ। এরপর তৃতীয় যে ভাগটি আছে সেটি হচ্ছে ইংরেজি অনুসর্গ। সেগুলি কি, যথা ফুল, হাফ, হেড, এগুলি সবই হচ্ছে ইংরেজি অনুসর্গ, যেগুলো ইংরেজি ভাষা থেকে গ্রহণ করা হয়েছে। এবার আমরা দেখি যে খোস বা কার বা দর, এই যে উপসর্গগুলি আমরা বললাম ফার্সি উপসর্গ, এই উপসর্গের সঙ্গে কিভাবে শব্দ গঠিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে সেই শব্দগুলি গ্রহণ করা হয়েছে। যেমন খোস উপসর্গ, এর সঙ্গে মেজাজ বা খবর বা গল্প, এই শব্দগুলো যুক্ত হয়ে খোস মেজাজ, খোঁজ খবর বা খোঁজ গল্প, এই শব্দগুলি গঠিত হয়েছে, যেগুলি মূলত আনন্দদায়ক অর্থ হিসেবে প্রয়োগ হয়। এরপর কার শব্দের যে উপসর্গ, তার সঙ্গে খানা, চুপি, বার, সাজি, এগুলি যুক্ত হয়ে সাধারণত কারবার, কারখানা, কারসাজি, কারচুপি ইত্যাদি শব্দগুলো গঠিত হয়েছে, যেগুলো মূলত কাজ বোঝাচ্ছে। এরপর না যে উপসর্গগুলি আছে বা এর সঙ্গে কলম, কলম বহুল প্রচলিত বাংলা শব্দ, আমরা প্রত্যেকেই জানি। তারপর ফার্সি শব্দ, তার সঙ্গে হুস বা আদব বা মক্কা ইত্যাদি যোগ করলে বেমক্কা, বেয়াদব বা বেহুস ইত্যাদি শব্দগুলি গঠিত হয়। তারপর আমরা বলেছিলাম যে আরবি উপসর্গগুলি আছে, যেগুলি মূলত 4টি আমরা বলেছিলাম গৃহীত হয়েছে বাংলা শব্দভাণ্ডারে। সেগুলি হচ্ছে আম, খাস, গড়, লা। এগুলির সঙ্গে আমের সঙ্গে জনতা, খাসের সঙ্গে জমি, গড়ের সঙ্গে হাজির এবং লা এর সঙ্গে লাপাত্তা, লাখেরাজ বা গড় হাজির, গড়বাজি, গড় ঠিকানা বা খাস জমি, খাস কামরা, খাস দখল, এইরকম শব্দগুলো কিন্তু আমাদের বাংলা শব্দভাণ্ডারে
আমরা প্রয়োগ দেখি এবং যেগুলো ভিন্ন অর্থে কিন্তু প্রয়োগ হয়। এবার তৃতীয় যে শেষ ভাগ বিদেশি উপসর্গের, সেটি হচ্ছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ ভাষা ভাণ্ডার থেকে যে উপসর্গগুলি গ্রহণ করা হয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে, সেগুলি হচ্ছে ফুল, হাফ, হেড অর্থাৎ ফুল বাবু, ফুল প্যান্ট, হাফ টিকিট, হাফ হাতা, হাফ নেতা ইত্যাদি শব্দগুলো আমরা কিন্তু প্রয়োগ করি আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে মনের ভাব প্রকাশ করতে গিয়ে। এবং তৃতীয় যে বললাম হেড, আমরা জানি হেড অফিস, হেডমাস্টার, হেড স্যার, হেড দিদিমণি, এরকম শব্দগুলো কিন্তু আমরা প্রায়ই আমাদের জীবনের ক্ষেত্রে বা আমাদের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দগুলোর বহুল প্রচলন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তাই আমরা আজকে যে পাঠ্য বিষয়টি আমরা পড়লাম বা আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এর সঙ্গে সঙ্গে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো। এবং আমরা যদি একটু পর্যালোচনা করি আজকের পাঠটির, বা আমরা আজকে পাঠ থেকে কী কী বুঝলাম বা কী কী পড়লাম বা কী কী হোমওয়ার্ক তোমাদের করতে হবে, সেই প্রসঙ্গটা আমি এবার বলছি। যে উপসর্গ শব্দের অর্থ কী। প্রথম প্রশ্ন, উপসর্গ শব্দের অর্থ কী। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে উপসর্গ বলতে কি বুঝি। উপসর্গ বলতে কি বুঝি। আমরা প্রথম প্রশ্ন লিখব উপসর্গ শব্দের অর্থ কী। দ্বিতীয় প্রশ্ন উপসর্গ বলতে কি বুঝি। তৃতীয় প্রশ্ন উপসর্গ অপর কি নামে পরিচিত। উপসর্গ অপর কি নামে পরিচিত। চতুর্থ প্রশ্ন উপসর্গের দুটি বৈশিষ্ট্য লেখো। উপসর্গের দুটি বৈশিষ্ট্য লেখো। পঞ্চম প্রশ্ন উপসর্গ কয় প্রকার ও কি কি। উপসর্গ কয় প্রকার ও কি কি। সংস্কৃত উপসর্গ থেকে মোট কয়টি উপসর্গ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, বা কয়টি সংস্কৃত উপসর্গ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। সেক্ষেত্রে 20টি আমরা আলোচনা করলাম। সংস্কৃত উপসর্গ বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে লেখো। সংস্কৃত উপসর্গ বলতে কি বুঝি, আমরা সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যে উপসর্গগুলি গ্রহণ করা হয়েছে এবং গৃহীত হওয়ার পর বাংলা শব্দভাণ্ডারে নতুন নতুন শব্দ সৃষ্টি করা হয়েছে, সেই সমস্ত উপসর্গগুলিকে আমরা সংস্কৃত উপসর্গ বলি। আমরা যে 20টি উপসর্গ নিয়ে আলোচনা করলাম এবং যে যে শব্দগুলি গঠিত হয়েছে মূলত সেগুলি নিয়ে একটি বা দুটি করে উদাহরণ দিলেই কিন্তু সংস্কৃত উপসর্গ কি বিষয়টি পরিষ্কার হবে। তারপর পরবর্তী যে প্রশ্ন আসে, ষষ্ঠ প্রশ্ন, সেটা বাংলা উপসর্গ বলতে কি বুঝি, উদাহরণ সহযোগে লেখো। ঠিক একই রকমভাবে যে উপসর্গগুলি আমরা নিয়ে বললাম, তার সঙ্গে যেভাবে শব্দ যুক্ত করে অর্থের ভাবকে কিভাবে পরিবর্তন করা হচ্ছে, একটি বা দুটি করে উদাহরণ দিয়ে লিখলেই বিষয়টি বোধগম্য হবে এবং উত্তরটি সম্পূর্ণ হবে। এবং অন্তিম প্রশ্ন, আমরা বিদেশি উপসর্গ বলতে কি বুঝি, উদাহরণ সহযোগে লেখো। এক্ষেত্রে বিদেশি উপসর্গ বলতে কোন কোন বিদেশি ভাষা থেকে এগুলি গ্রহণ করা হয়েছে, সেগুলি উদাহরণ সহযোগে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই তিনটিরই, যেটা মূলত ফার্সি শব্দ, আরবি শব্দ এবং ইংরেজি শব্দ থেকে যেটা গ্রহণ করা হয়েছে, এই তিনটি আলোচনা করলেই এই উপসর্গ বিষয়টি সম্পূর্ণ হবে। এবং তারপর আমি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম বা কথা বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নি এবং আ এই দুটি উপসর্গ কিন্তু আমরা লক্ষ্য করব যে সংস্কৃত উপসর্গেও আছে এবং বাংলা উপসর্গের ক্ষেত্রেও এর প্রচলন আমরা দেখতে পাই। এক্ষেত্রে এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে যে সমস্ত শব্দগুলি মূলত তৎসম শব্দ বা যেগুলো বহু পুরাতন শব্দ, যে সমস্ত শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে, এই সংস্কৃত উপসর্গগুলি যুক্ত হয়ে সেগুলি হচ্ছে সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ। আর যেগুলো আমাদের বাংলা শব্দ বা বাংলা ভাষা, যেগুলো সংস্কৃত ভাষা থেকে বিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, যেগুলো মূলত তদ্ভব শব্দ, যেগুলো মূলত তদ্ভব শব্দ বা দেশীয় শব্দ, সেগুলির সঙ্গে এই জাতীয় যে উপসর্গগুলি নি এবং আ এই উপসর্গগুলি যুক্ত হয়েছে এবং নতুন শব্দ গঠন করেছে, সেগুলি সবই হচ্ছে বাংলা ভাষার উপসর্গ বা বাংলা উপসর্গ। এই পার্থক্যটা আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে, তাহলেই কিন্তু বিষয়টা আমাদের কাছে আরো বেশি বোধগম্য হবে। তাই এইভাবেই প্রশ্নগুলির তোমরা উত্তর তৈরি করবে এবং উত্তর তৈরি করার ক্ষেত্রে বা উত্তর তৈরি করার সময় যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তোমরা কমেন্টে লিখবে, তাহলে আমি সেগুলি পরের ক্লাসে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই তোমরা তৃতীয় অধ্যায় আমাদের এখানে শেষ হলো এবং আশা করি প্রত্যেকেই তোমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার স্পষ্ট ধারণা আমি দিতে পেরেছি। যদি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট করবে।
অবশ্যই লিখবে, যদি সমস্যা থাকেও বা না থাকেও তবুও তোমরা লিখবে, যাতে আমি তোমাদের যে ফিডব্যাক সেটা পাই। আমি দেখবো যে কতজন এই বিষয়টা নিয়ে ফিডব্যাক করেছে বা কতজন এই প্রসঙ্গে এই যে আজকে যে লেসনটি বা পার্টটি আমরা আলোচনা করলাম উপসর্গ, কতজন সেটাকে ফলো করেছো। যদি ফলো করে থাকো বা ফলো না করে থাকো তাহলে কিন্তু আমি কমেন্ট থেকে ধরে নেবো কে কে ফলো করছে না। প্রত্যেকেই তোমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি লিখবে, আমি যাতে এই পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারি। আমরা ব্যাকরণের ৩য় অধ্যায় শেষ করলাম এখানেই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি।